Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। না, রাওয়ালপিন্ডিতে দারুণ শুরুর পরে একটা তো ভয়ের কারণ তৈরি হয়েছিল যে উইকেট পড়ে গেছে কিংবা বোলাররা খুব একটা ভালো করতে পারছিল না। যখন অনেক বড় স্কোর করে ফেলে পাকিস্তান, রাওয়ালপিন্ডির উইকেটে ধরা হচ্ছিল যে এই যে ডিক্লেয়ার করে দিল এই রানে চাপা পড়বে বাংলাদেশ, কিন্তু যে ফাইট ব্যাকটা করেছে ব্যাট হাতে আজকে দুর্দান্ত, একদমই দুর্দান্ত করেছে। এবং লিটন দাস, সেই সাথে মুশফিক এবং বাকি যারা ব্যাটাররা রয়েছে, 4টা হাফ সেঞ্চুরি এসেছে ব্যাটারদের কাছ থেকে। এটা আসলেই সুখবর। দেশের এই সময়ে ক্রিকেটটা যদি একটু ভালো পর্যায়ে থাকে, ক্রিকেটাররা ভালো খেলেন, তাহলে এটা নিশ্চয়ই একটা সুখবর আমাদের একেবারে। এবং হোপফুলি পজিটিভ দিকেই যাচ্ছে এই টেস্টের রেজাল্টটা। দেখা যাক কি হয়, এটা নিয়ে আমরা কথা বলবো। এছাড়া আরও অনেক প্রসঙ্গ থাকছে। আজকে যুক্ত হবেন আমাদের সঙ্গে হাসিবুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দল, এবং খুব পরিচিত নাম শান্ত যেহেতু বাংলাদেশ ক্রিকেটে। প্লিজ, অনেকদিন পর আবার ক্রিকেটের এক শান্ত এবং আজকে আমাদের হোস্ট শান্ত এবং গেস্ট। যখনই আসলে শান্ত হয়ে আসে এই ব্যাপারটা হয়, তখনই কোনো এক ভাবে মিলে যায় যে শান্তরাও সেদিন খেলেন, মাঠেই থাকেন আর কি। তো আজকে মাঠে থাকি, তো সেই মাঠের খেলা কিন্তু জমেছে বলা যায়। বিশেষ করে আমরা মমিনুল এবং সাদমানের যে জুটিটা, যদিও শতর্ধ হয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত হয়নি। 50-তে কাটা পড়েছেন মমিনুল, তবে একটু ব্যাড লাগ তো বলতে হবে সাদমানের, একেবারেই 2 বছর পর ফিরে 93-তে তিনি আউট হলেন। পরে এই জুটিটা মুশফিক লিটনের দাঁড়িয়ে গেছে, কেমন ফাইট করলো বাংলাদেশ? অবশ্যই চমৎকার। মানে আমরা সাধারণত দেখি যে আমরা বড় অন্য টিম যদি বড় স্কোর করে, সেক্ষেত্রে আমরা দেখা যায় আমরা ব্যাকফুটে চলে যাই, তবে আমরা 200 বা 250-তে অল আউট হয়ে যেরকম। বাট সেখান থেকে কিন্তু আমরা মানে মোটামুটি বের হয়ে এসেছি। এখানে হারাটা একটা অপরাধ হবে, যেহেতু সুযোগ আছে অন্তত টাইম পাস করে ড্রয়ের দিকে নিয়ে যাওয়া। তারপর আমরা যদি লিটন এবং মুশফিক যদি কালকে ভালো একটা ব্যাটিং করেন, তাহলে কিন্তু আমরা লিডে নিতে পারবো। লিড নিতে পারলে আমার মনে হয় যে আমাদের বোলিংয়ের যেভাবে স্টার্ট করেছি আর পরে যে ভুলগুলি করেছি ওগুলো যদি না করি, তো সেকেন্ড ইনিংসে বলা যায় না আমাদের বোলিংটা খুব খারাপ। সুতরাং প্রতিবেদন আছে হাতে, দেখে এসে আবার আমরা আলোচনায় ফিরছি। এবার হত্যা মামলার আসামি হলেন সাকিব আল হাসান। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের দিন মোহাম্মদপুরের আদাবরে মিছিলে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী রুবেল হোসেন। 2 দিন পর মারা যান তিনি। সেই ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করেন আদাবর থানায়। সাকিব ছাড়াও এই মামলার আসামি করা হয়েছে নাজমুল হাসান পাপন, আব্দুস সালাম মুর্শিদের মতো ক্রীড়া ব্যক্তিত্বকে। কোটা সংস্কার আন্দোলনের শেষ দিন অর্থাৎ গত 5 আগস্ট মোহাম্মদপুরের আদাবরে সরকার পতনের 1 দফা দাবির মিছিলে অংশ নেন রুবেল হোসেন নামের এক ব্যক্তি। মিছিল চলাকালীন পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 7 আগস্ট। সেই ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় বাদী হয়ে মামলা করেছেন শেখ হাসিনা সহ 156 ব্যক্তি ও সংগঠন সহ আরও অজ্ঞাতনামা 400 থেকে 500 জন আসামির বিরুদ্ধে। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলাটি গ্রহণ করেন। সেখানে 28 নম্বর আসামি হিসেবে উল্লেখ আছে সাকিব আল হাসানের নাম, যেখানে লেখা আছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুর রেজা, সাং শাহপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। এই মুহূর্তে পাকিস্তানে বাংলাদেশের হয়ে টেস্ট খেলছেন সাকিব। তবে দেশে ফিরলে মাথার উপরে ঝুলছে গ্রেফতার হবার ঝুঁকি। 302 সহ আরও বেশ কয়েকটি ধারার এই মামলায় তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারেন সাকিবকে। 302 এর মামলা যে কোনো সময় তদন্ত কর্মকর্তা তার তদন্তের স্বার্থে তাকে অ্যারেস্ট করতে পারেন, তার ইনভলভমেন্টটা জানতে পারেন, তার ইনভলভমেন্টটা কীভাবে হয়েছে, কি উনি অর্থ যোগান দিয়েছেন, নাকি উনি কারোর সাথে কথা বলেছেন, নাকি এইটা সমর্থন করেছেন, গুলির সমর্থনে তো ওনার ফেসবুকে কোনো কিছু আছে কিনা, এগুলো দেখতে পারেন। ওনার সামাজিক মাধ্যমে উনি হেডটেড ছড়াইয়েছেন কিনা, এটা বন্ধের ব্যবস্থা নিয়েছেন কিনা, না উস্কানি দিয়েছে। ছাত্র আন্দোলন শুরু হবার আগেই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছিলেন সাকিব। এরপর আন্দোলন চলাকালীন খেলেছেন কানাডার গ্লোবাল টি20 লিগেও। তাহলে কেন সাকিবকে আসামি করা হলো? মামলার বাদী রফিকুল ইসলাম জানান, সাকিব আন্দোলন প্রতিহত করার চেষ্টা না করায় তাকেও দোষী ভাবছেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলছেন, দেশে না থাকলেও যে কেউ ভিন্নভাবে সম্পৃক্ত থাকতে পারেন হত্যাকাণ্ডে, সাব্যস্ত হতে পারেন হুকুমের আসামি। প্রাইম মিনিস্টারের সাথে সাকিবের গলায় গলায় সম্পর্ক, এমন কোনো আমরা দেখিনি উদ্যোগ যে এই মাস কিলিংয়ের পরে একটা দুঃখ প্রকাশ করতে, এই মাস কিলিং বন্ধের জন্য কোনো একটা পদক্ষেপ নিতে। এই ক্ষেত্রে যদি সরাসরি উনি জড়িত না, যদি বিদেশে থাকেন ডেফিনেটলি, তাহলে এটার একটা উনি বেনিফিট পাবেন। এরপরে যদি তদন্তে যদি বেরিয়ে আসে যে উনি কোনো অর্থায়ন করেছেন
বা কোথাও কাউকে নির্দেশ প্রদানের সাথে জড়িত ছিলেন, বা যুবলীগ ছাত্রলীগ যারা হামলায় জড়িত ছিল তাদেরকে কোনো সহযোগিতা করেছেন, সেই ক্ষেত্রে ওনার দায় হতে পারে। তবে হত্যা মামলার আসামি মানেই অপরাধী ভাবার সুযোগ নেই। তদন্তের সম্পৃক্ততা না মিললে চার্জশিটে নাও থাকতে পারে সাকিবের নাম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। হাসিবুল হোসেন শান্ত আছেন আমাদের সঙ্গে। শান্ত ভাই, ঠিক যে মুহূর্তে ঘটনা ঘটছিল দেশে, সাকিব আমরা জানি যে গ্লোবাল টি20 খেলছিলেন বা বাইরেই ছিলেন, লিগ খেলছিলেন, এখন খেলছেন তিনি টেস্ট, এবং সেই মুহূর্তে এরকম একটা খবর আসলে খুব একটা এটার ভিত্তি তো নেই, সেটা তো স্পষ্ট। হ্যাঁ, তা তো অবশ্য ভিত্তি নেই আসলে। সাকিব এখন খেলছে, আসলে এই বিষয় নিয়ে আসলে মামলা হয়েছে, এটা তো আইনি বিষয়, তো মনে হয় আইনি এটা দেখা ভালো। এখানে আসলে কমেন্ট করাটা আমার জন্য ঠিক হবে না। কিন্তু এই যে ব্যাপারগুলো ঘটে আমাদের দেশে, সেগুলো আসলে একজন ক্রিকেটার কিংবা যারা আন্তর্জাতিকভাবে দেশকে রিপ্রেজেন্ট করেন, খেলা অবস্থায়, ন্যাশনাল টিমে খেলা অবস্থায় আসলে রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত হওয়াটা সেটাই একটা সমস্যার কারণ। ঠিক না আসলে। মানে উনি তখন কি রাজনীতি করবেন, মন দিবেন, না খেলার দিকে মন দিবেন? তো উনি যদি খেলার মধ্যে থেকে যদি দেশের জন্য কাজ করতেন, মানে খেলে যেটা এখন করছেন, সেটা করলে ভালো হতো। বাট রাজনীতির সাথে আসলে যে যার কারণে যে এ ধরনের মানে আদালতে কেস হচ্ছে, তো আমার মনে হয় যে যারা ফিউচারে আছেন, যারা আসবেন সামনে, আরো তো সাকিবের মতন স্টার আসবেন, তারা যাতে ভুল না করেন। সেটা মানে এই পরিবর্তন কিংবা এই ঘটনার মধ্য দিয়ে যে মেসেজটা আসলো, সেটা অন্তত পরিষ্কার ভবিষ্যতে খেলা অবস্থায় অন্তত কোনো রাজনীতি না করে কেউ, সেটাই বেটার। একদমই তাই। দর্শকরাও কিন্তু তাই বলছিল যে ক্রিকেট খেলার সময় ক্রিকেটটাকে মনোযোগ দেওয়া উচিত। আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই শান্ত ভাই, ফারুক আহমেদ সাবেক ক্রিকেটার ছিলেন, তিনি বিসিবির সভাপতি হয়েছেন, তার কাছ থেকে আসলে আপনি কি প্রত্যাশা করছেন? ক্রিকেটের ভবিষ্যৎটা আসলে কেমন হতে পারে? অবশ্যই ফারুক ভাই, নো ডাউট, এখানে কোনো সন্দেহ নেই যে ফারুক ভাই উনি কাজ করবেনই। উনি আর সাধ্যের মধ্যে যতটুকু উনি চেষ্টা করবেন যে সঠিকভাবে কাজটা করা। আমি সফর ওনাকে অনেক ছোটোকাল থেকে চিনি, একজন সৎ মানুষ, এবং কাজের ক্ষেত্রে উনি ভেরি অনেস্ট। তো আমার মনে হয় উনি যেগুলো বলেছেন উনি করে দেখাবেন, এটা এদূর মানে ভরসা আমার কাছে, মানে আমাদের যারা আমরা ক্রিকেট জগতের মানুষ আছি সেটা করি। তো আমার ফারুক ভাই খুবই ভালো একজন ব্যক্তি, উনি বোর্ডের জন্য এবং দেশের জন্য, ক্রিকেট বোর্ডের জন্য কাজ করবেন অবশ্যই। ক্রিকেটের ভবিষ্যৎ নিশ্চয়ই তাহলে উজ্জ্বল, আমরা বলতেই পারি। অবশ্যই, আমি এটা মনে করি। এই যে বললেন কাজ করবেন, অবশ্যই সেই বিশ্বাসটা তো আছেই। এটা কতটা আসলে সহজ বা কঠিন হবে, যে জার্নিটা এত বছর ধরে যেটা চলেছে, বলা হচ্ছে যে এই জায়গাতেও ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে সব জায়গায় অনেক ঘাটতি থেকে গেছে। দেশই তো এখন আপনার মানে নতুন ভাবে তৈরি হচ্ছে, সো একটু সময় তো দিতেই হবে অবশ্যই। তারপর আমি বলবো ফারুক ভাই যে ধরনের উনি ব্যক্তি, ওনার যে ধরনের চিন্তা ধারণা, তিনি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে উনি মানে কার্যকরে দেখাবেন যে কাজগুলি হচ্ছে, এবং উনি সঠিক কাজটি করবেন আমার যতদূর মনে হয়। কিছু কিছু বিষয় আসলে এখনো হয়তো সুরাহা হয়নি, স্বাভাবিক, কারণ জালাল নিউজ ক্রিকেট অপারেশনস দেখছিলেন, তিনি সেই জায়গাটা থেকে সরে গেছেন। এই জায়গাটায় একটা তো ঘাটতি আছে। নাজমুল আবেদিন ফাহিম, তিনি নতুন করে যুক্ত হয়েছেন। গেম ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা হয়, এই জায়গাটা কাজ করা, যদিও দীর্ঘদিন ধরে খালেদ মোহাম্মদ সুজন সেই জায়গাটা কাজ করছেন এবং তার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছেন। কি পরিবর্তন হতে পারে এই জায়গাগুলো, কাকে দায়িত্ব দেওয়া? এখন দেখেন আরো ম্যান পাওয়ার লাগবে, অনেক ডিরেক্টররা এখন আসে, যেটা ফারুক ভাই বারবারই বলছেন। ওনার কিন্তু ডিরেক্টর যারা মানে আসেনি বা তাদের জায়গাটা কিন্তু খালি। সো শুধু গেম ডেভেলপমেন্ট না, আরও সাইড আছে, হাই পারফরমেন্সের জায়গাটা খালি আছে, দুর্জয় ভাই আসেনি। তো আমার মনে হয় যে ফারুক ভাই তো অবশ্যই এগুলো নিয়ে কাজ করবেন, সবার সাথে বসে, যারা আকরাম ভাই আছেন, সুজন ভাই আছেন, ফাহিম ভাই আছেন, সবার সাথে বসে যেখানে যেটা মানে আমার মনে হয় যে যেখানে যাকে দিয়ে কাজ করানো হবে সেটাই করবেন তিনি। সো এখন আসলে জিনিসটা হচ্ছে যে মানে সিটিংয়ের মাধ্যমে তোমরা যখন বসে কথা বলবেন, প্ল্যানিং করবেন, তখনই আসলে জানা যাবে। এখন বর্তমানে আসলে গেম ডেভেলপমেন্ট কে করবে বা অপারেশন কে করবে, এটা সম্পূর্ণ ফারুক ভাইয়ের উপর। তো আমার মনে হয় ফারুক ভাই সেটা বুঝেই দায়িত্ব দেবেন সবাই। নাজমুল আবেদিন ফাহিম সম্পর্কে আপনি কি বলতে চান? দীর্ঘদিন ধরে আসলে কোচিংয়ের সঙ্গে আছেন, ক্রীড়া বিশ্লেষক হিসেবে কাজ করছেন ক্রিকেটের, ওভারঅল তিনি মানে বর্ষিয়ান একজন। আমরা সবাই আসলে ক্রিকেটের জন্য আজকে থেকে না, একদম আমি তো আমার ক্রিকেট কেরিয়ার থেকে শুরু থেকে দেখে আসছি, ওনারা সবসময় ক্রিকেটের জন্য অনেস্ট এবং কাজ করে আসছেন। তো আমরা ওনারা সবচেয়ে বড় জিনিস, ওনাদের কাছ থেকে আমরা অনেস্ট কাজগুলি পাই, আমরা যেটা মানে একটা সংগঠনের খুবই দরকার। একজন যে লোকটি কাজ করবেন, সেটা মানে আপনি গোল অনুযায়ী যে এই কাজটা এইভাবে হবে, সেটা সঠিকভাবে
হবে আর কি, সেই দিক দিয়ে আর কি ভরসা করা যায়। আর ফাহিম ভাই তো অনেক দিন ধরে ক্রিকেটের সাথে আছেন, বিকেএসপিতেও উনি অনেক প্লেয়ার তৈরি করেছেন, তো সেক্ষেত্রে ফাহিম ভাই অনেক কাজে দিবে আমাদের যারা ইয়াং বা এইচপি যেখানে মানে ন্যাশনাল টিমে যাবে যে প্লেয়ারগুলি, তাদেরকেও উনি অনেক কাজে দিতে পারবেন আমার মনে হয়। একদমই তাই। শান্ত ভাই, নারী বিশ্বকাপ তো সরে গেছে বাংলাদেশ থেকে, নারী ক্রিকেটাররা একদমই একটু মন খারাপ করেছে, এটাও স্বাভাবিক। দেশের মাটিতে খেলা তাদের কাছে অনেক বড় একটা বিষয় হতে পারতো, একটু কি ডিমোটিভেটিং হয়ে গেছে এই ইস্যুটা তাদের? পাশাপাশি যদি যুক্ত করি, এ দল সম্ভবত নিউজিল্যান্ডে তারা ক্যান্সেল করেছেন। আসলে সত্যি কথা বলতে একটু তো অবশ্যই দেশে ওয়ার্ল্ড কাপ হলে একটা সবসময় দেশের জন্য এটা একটা গুড সাইন, বাট কিছু করার নেই। দেশে আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন একটা স্বাধীনতা পেয়েছে, সেটা তো আগে আমাদের চিন্তা করতে হবে। সো বলবো যে সেক্ষেত্রে আমরা মানে দেশও নতুনভাবে তৈরি হচ্ছে, সাথে এই পরিস্থিতিতে আসলে মহিলা ওয়ার্ল্ড কাপটা তাদের জন্য আসলে একটা টাফ ব্যাপার। আমার জানা মতো এখনও প্রশাসনের পুরোপুরি সেট আপ এখনও তৈরি হয়নি, সো সেই দিক দিয়ে সিকিউরিটির ব্যাপারটা আসলে খুব টাফ হয়ে যেত, এবং দেশে এখন বন্যার যে অবস্থা, তো সব মিলিয়ে আসলে আমার মনে হয় যে এই পরিস্থিতিতে না হওয়াটাই ভালো। একেবারে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, হোপফুলি এটা উতরে যাবে বাংলাদেশ এবং ক্রিকেটেও উন্নতি হবে, সেটাই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ শান্ত ভাই জন্য স্পোর্টস লাইভে। ভয়াবহ বন্যার কবলে দেশ, ব্যথিত হৃদয়ে প্রার্থনারত তারকা ক্রিকেটাররাও, কাঁধে কাঁধ রেখে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান তামিম ইকবালের। বন্যার তোড়া এই পরিস্থিতি কাটিয়ে উঠুক দ্রুতই, চাওয়া মাশরাফি মর্তজার। পাকিস্তানে বসেও বানভাসী মানুষের আর্তনাদে মন খারাপ তাসকিন আহমেদের। সাহায্যের হাত বাড়িয়ে পাশে থাকার কথা জানিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। স্মরণকালের ইতিহাসে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি এ অঞ্চলে। পানিবন্দী হয়ে দুর্বিষহ বিপর্যয়ে দেশের 11টি জেলা, লাখ লাখ মানুষ আটকা পড়েছেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায়। ক্রমশই বাড়ছে খাবার পানি সহ জীবনের সংকট। সকলেই বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত, পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। প্রার্থনারত গোটা বাংলাদেশ। দেশের এমন বিপর্যয়ে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের তারকা এই ক্রিকেটার লিখেছেন, তিনি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছেন, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করছেন সহায়তা। তামিম লিখেছেন, অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে এই দেশ, এবারও ঝাঁপিয়ে পড়তে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। তামিমের আহ্বান, স্লোগান হোক একটাই, মানুষ মানুষের জন্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বন্যার্তদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ভয়াবহ বন্যায় আক্রান্ত অঞ্চলগুলোতে মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এই পরিস্থিতি থেকে দ্রুত পরিত্রাণের। পাকিস্তানে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সবার মতোই মন খারাপ টাইগার পেসার তাসকিন আহমেদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, দূর পাকিস্তানে বসেও বানভাসী মানুষের আর্তনাদে ব্যথিত হওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এই কঠিন সময়ে দেশের জনগণকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি। ত্রাণ সামগ্রী সহ যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত ক্রিকেট বোর্ড। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বন্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অনেক ক্রিকেটাররাই। তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, নুরুল সোহান, রুবেল হোসেনদের চাওয়া, দ্রুতই সুস্থ হয়ে উঠুক দেশ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ভালো নেই প্রিয় দেশ লাল সবুজের বাংলাদেশ, এবং প্রাকৃতিক দুর্যোগ বা যেভাবেই বলি না কেন, এটা থেকে মুক্তির উপায় সবাই চেষ্টা করা সবার জায়গা থেকে, এবং সেটা বাংলাদেশের মানুষ করছে। হোপফুলি খুব দ্রুত এখান থেকে বের হতে পারবে। যেভাবে বাংলাদেশের মানুষ এক হয়ে আছে, নিশ্চয়ই এখান থেকে খুব দ্রুতই বাংলাদেশ মুক্তি পাবে। বন্যার যে পানিগুলো রয়েছে অতি দ্রুত যেন নেমে যায়, সেই প্রার্থনা আমরা সৃষ্টিকর্তার কাছে কিন্তু করতে পারি। একদম এটাই চাওয়া, এবং দর্শকরা নিশ্চয়ই যারা এই মুহূর্তে যমুনা টেলিভিশনে চোখ রেখেছেন, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন এবং প্রার্থনারত সবাই, সবার প্রার্থনা সৃষ্টিকর্তা নিশ্চয়ই সেটা মানবেন এবং নিশ্চয়ই সুদিন ফিরে আসবে দেশেই। এই ছিল আজকে স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।